কিন্তু অরণ্য আসার পর যেন সব পাল্টে গেল। প্রথম যখন মেডিকেলে ভর্তি হয়েছিল তখন থেকে একটু একটু ভালো লাগা ছিল, এরপর যখন হঠাৎ করে অরণ্য গায়েব হয়ে যায় এরপর আর মনে পড়েনি তাকে, কিন্তু এবার আর নতুন রূপে আগমন যেন তাকেও ডুবিয়ে দেয় এক অনন্ত মায়ায়। পেট ভরেছে? এখন ওষুধগুলো খেয়ে নিন কেমন? আমি আজ যাই, কাল আবার আসবো। ছায়া উঠে গিয়ে হাত ধুতে পুনরায় এসে ওড়নায় হাত মুছতে মুছতে বলে। অরণ্য একটু উঠার চেষ্টা করে কিন্তু পারে না, বাম হাতটা যেমন একদম নিস্তেজ হয়ে আছে, একদমই শক্তি নেই। ছায়া এগিয়ে গিয়ে ধরে অরণ্যকে হেলান দিয়ে পিঠের পেছনে বালিশ দিয়ে বসিয়ে দেয়। এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, একা যেতে পারবেন না, আকাশ আপনাকে দিয়ে আসবে। আকাশ? আমার ভাই। আমার বালিশের পাশে আমার মোবাইলটা দিন তো। ছায়া বালিশ হাতড়ে মোবাইলটা পেল, এরপর এগিয়ে দেয় অরণ্যের দিকে। অরণ্য ফোনটা এক হাতে নিয়ে আকাশকে ফোন দিয়ে বলে ছায়াকে দিয়ে আসতে। আকাশ রুমে প্রবেশ করতেই ছায়া বিস্মিত হয়, এই আকাশ তো ছায়াকে চেনে। আকাশ মুচকি হাসে, ছায়াকে সে চেনে, ভাইয়ের ফোনে দেখেছিল একবার, আর সেজন্যই রাস্তায় চেহারাটা চেনা চেনা লাগছিল। আকাশ ঠোঁটে হাসি বজায় রেখে নম্রতা ভাবে ছায়াকে উদ্দেশ্য করে বলে, ভাবি আসুন আমার সাথে। ছায়া যেন যার পরনাই অবাক হলো আবারও। ভাবি? ছায়া পেছনে ফিরে একবার অরণ্যকে দেখে নিল, অরণ্য ঠোঁট চেপে হাসছে। ছায়া আর কিছু না বলে আকাশের সাথে পা বাড়ায়। ছায়া গাড়ির কাছে যেতেই আকাশ ঝরঝরে গলায় বলে, ভাবি আপনার সাথে কিন্তু আমার দুটো সম্পর্ক আছে। ছায়া এবার জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলে আকাশ বলে যে, আপনি আমার ভাবিও আবার শালিকাও। ছায়ার চক্ষু চড়ক গাছ, মুখটা হা হয়ে গেল, অচিরেই ভ্রু কুঞ্চিত করল। শাকিলা? ইয়েস, সেই কথা নীলাকেই না হয় জিজ্ঞেস করবেন। এইবার ছায়া অদ্ভুত ভঙ্গিতে ভ্রু বাঁকালো, নাক মুখ কুচকে অসহনীয় অথচ বিস্ফোরিত গলায় বলল, কি? আকাশ একগাল হাসে, লাজুক ভঙ্গিতে মাথা চুলকালো। ছায়া যেন বিশ্বাসই করতে পারছে না নীলা তাকে না জানিয়ে কারোর সাথে সম্পর্কে জড়াবে। অন্ধকার নিস্তব্ধ রাত, আকাশে তারকাবাজির মেলা নেই। মেঘে ঢাকা আকাশ, শো শো করে বাতাস বইছে। প্রাণ সেই নদীর তীরে এসে বসেছে হাত পা ছেড়ে দিয়ে। সুবিশাল সবুজ মাঠ, নদীর তীর যেন গাছগাছালিতে ভরা। এই আধারে এক একটা গাছকে মনে হচ্ছে রূপকথার দৈত্য। দৈত্যগুলো যেন প্রাণের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মূর্তির ন্যায়। বাতাসের ঝাপটায় যখন বাতাসের পাতাগুলো নড়ে চড়ে তখন মনে হয় যেন সেই দৈত্যদের মাথার চুলগুলো উঠছে। প্রাণ আজ ধ্বংসবাশেষ নিয়ে সেই পারে। মোবাইলে লাইট জ্বালিয়ে অনন্যার সেই ফুলটা খুঁজে বের করে, হাতে নিয়ে শুষ্ক ঠোঁটে একটা দুঃখ মিশ্রিত হাসি দেয়। আজ অব্দি যে আশাটা মনে বাঁচিয়ে রেখেছিল সেই আশাটা নিজের হাতে আজ গোলা টিপে মেরে দিয়েছে। তার এই নিঃসঙ্গ জীবন কিভাবে কাউকে জড়াবে? তার বাবা মা আজ বেঁচে থাকলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো। আজ সে ছোট্ট অনুকে নিয়ে একটা ছোট্ট সংসার বাঁধতে পারত। বুক ছেড়ে বেরিয়ে আসে হতাশারা, হাতে একটা পাথর নিয়ে অদূরে এই নদীর পানিতে ঢিল ছুঁড়ে টং করে একটা শব্দ হয়, পানিগুলো গোল করে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় কেউ তার কাঁধে হাত রাখে, প্রাণ পিছু ফিরে না, নির্নিমেষ তাকিয়ে রয় ওই নদীর পানির দিকে। কানে আসে এক পুরুষালী কণ্ঠ, খুব ভালোবাসিস, তবে ফিরিয়ে দিলি কেন? স্থির হয়ে বসে থাকে প্রাণ, কিছুক্ষণ পর নিস্তেজ গলায় বলে, তোর সাথে কি আমার যায়? অভিক খল বেরিয়ে উঠল যেন, প্রাণের দুই হাতের কোনোই চেপে তপ্ত গলায় বলল, কিসের কম তোর? সব আছে তোর। এমন একটা বদ্ধ প্রতিষ্ঠিত সুদর্শন ছেলে কয়টা আছে তোর মতো? মেয়ের বাবারা মেয়ে দিতে এক পায়ে খারাপ। প্রাণ নিজের অশ্রু মিশ্রিত চোখ লুকায় অভিকের থেকে। অনু এখন অনেক ছোট, 17 বছর মাত্র। এখন হচ্ছে আবেগের বয়স, চোখে কত কিছুই ভালো লাগবে, কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারবে এইসব তার বোকামি। তখন আমার 28 বছর বয়স, তার সাথে আমার প্রায় 11 বছরের ডিফারেন্স। অনুর পরিবার নিশ্চয়ই এইটা মানবে না, তারা আমাকে অনেক স্নেহ, নিজের ছেলের মতো। আমি এই ভালোবাসাটা হারাতে চাই না, ওদের বিশ্বাস ভাঙাতে চাই না। আর অরণ্য, সে যদি জানতে পারে তার বন্ধু হয়ে তারাই বোনকে ভালোবাসে, সে কি তোমাকে ঘৃণা করবে না? আমাকে যে ঘৃণা চোখে দেখাবে, আমি এইটা মানতে পারবো না। আমি ভালোবাসার আগে আমাদের বন্ধুত্বকে প্রাধান্য দিব।
ভালোবাসা ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু বন্ধুত্ব ছাড়া বাঁচতে পারবে না। অরণ্য আমার একলা একা নিঃশ্বাস, জীবনে একা চিনে আলো হয়ে হয়েছিল যে। আমার বাবা মা নেই, সেই ছোটবেলায় মারা গিয়েছে। অরণ্যের বাবা মা আমাকে বাবা মায়ের ভালোবাসা দিয়েছে। ছোটবেলায় মায়ের একটা ডাকের জন্য যখন তড়পাতাম, তখন অরণ্যের মা আমাকে বাবা বলে ডাক দিত, মাথায় হাত বুলিয়ে দিত, খাইয়ে দিত। আমি কিভাবে ভুলে যাই সব? অনুর পরিবারের মা বাবা ভাইদের সাথে বড় হয়েছে। এত মানুষের ভিড়, একাকিত্ব কি সেটা জানে না। সে কি আমার সাথে একা সুখী হতে পারবে? পারবে না। অনু হয়তো কিছু বছর পর আমাকে ভুলে যাবে। অভিক আজ নির্বিকার। এই হাসি খুশি ছেলের বুকে জমানো এত দুঃখ যেন আজ প্রথম টের পেল। প্রাণ আবারও বলে, জানিস, আমার বাবা মাকে খুব মনে পড়ে। তারা থাকলে আজ অনু আমার হাতো। আজ অরণ্যের মা যখন অরণ্যের গুলি লাগার কথা শুনে দৌড়ে হসপিটালে এলো, বুকে জড়িয়ে ধরে অন্যদের ন্যায় কাঁদলো, চোখে মুখে স্নেহের পরশে ভরিয়ে দিল। আঙ্কেল অরণ্যের মাথায় হাত বুলিয়ে নিলেন, শক্তর কাঠামো ভেদ করে কাঁদলো। আমায় যখন নিজের বাবা মায়ের কথা মনে পড়ছিল খুব। তারা থাকলে আজ আমাকে এভাবে জড়িয়ে ধরে আদর দিয়ে ভরাতো। ব্যথারা আমাকে সুতোই কই। প্রাণ হাসে দুঃখ মিশ্রিত হাসি। তার চোখের কোণে জল চিকচিক করছে। বাতাসের দাপটে চুলগুলো উঠছে। আজ বৃষ্টি আসবে যে। একাকী রাত, ছায়া বারান্দায় এক নিকষ কালো আকাশের দিকে নীরব নরম দৃষ্টিতে তাকিয়ে আছে। বাতাসের দাপট বাড়ছে। ছায়ার ওড়না চুল সে বাতাসে দোদুল্যমান। বাতাসের সাথে গধূলি বালিও উঠছে। হঠাৎই কিছু একটা ছায়া চোখে চলে যায়। ছায়া নিজের মুখটা বিকৃত করে ফেলে। এর থেকে বিরক্তিকর আর কিছু হতেই পারে না। আজ যেন নীলার কাজটা ধুলোবালি করে দিল। নীলা থাকলে নিশ্চয়ই এখন তার আশেপাশে ঘুরঘুর করতো। সে কি এইভাবে উদাস হয়ে দাঁড়িয়ে থাকতে পারত? না, পারত না। উদ্ভট উদ্ভট সব কথা বলে তাকে হাসিতে মারত। ছায়া বেসিনের কাছে এগিয়ে চোখ মুখে শীতল পানির ঝাপটা দেয়। চোখ থেকে ময়লা বের করতেই যেন ছায়া স্বস্তি পায়। এতক্ষণ চোখের ভেতর খচখচ করছিল, এখন শান্তি। ছায়া তোয়ালে দিয়ে মুখটা ভালো করে মুছে নেয়। তখনই দরজায় কেউ নক করে। ছায়া দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা পরখ করে। 11টা বাজে। এখন কে আসবে এত রাতে? ছায়া দরজা খুলে না। তখনই কানে ভেসে আসে এক মিলি কণ্ঠস্বর। এই ছায়ু, দরজা খোল। ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে গেল রে। ছায়া চমকায়, গুটি কয়েকবার পলক ঝাপটায়। তার কাছে আশ্চর্য লাগছে। সে হসপিটালে পৌঁছে নীলাকে ফোন দিয়ে জানিয়েছিল সে এসেছে ঢাকা। তখন প্রায় সন্ধ্যা। এই মেয়ে ব্যাগপত্র গুছিয়ে না জানিয়ে চলেও এসেছে। ভাবা যায়? বাইরে তো মনে হয় ঝড় আসবে। ঝড়ো বাতাস চালিয়েছে। এই মেয়েটার কি দরকার ছিল এমন একটা বৈরী আবহাওয়াতে বের হবার? সে একা থাকতে পারত। একটা রাতেরই তো ব্যাপার। ছায়া কপাল চাপড়ায়। নীলা বেল বাজিয়েই যাচ্ছে। ছায়া দ্রুত পায়ে গিয়ে দরজাটা খুলে দেয়। গিয়ে দেখে নীলা আর নীলার বাবা জয়নাল সাহেব দাঁড়িয়ে আছেন। ছায়াকে দেখেই মধ্যবয়সী সাদা পাঞ্জাবি পরিহিত জয়নাল সাহেব বিগলিত হাসেন। মেয়েকে তিনি বড্ড আদর করেন। মেয়ের বান্ধবী ছায়া আর মেঘাকেও নিজের মেয়ের মতোই স্নেহ করেন। ছায়া আসার খবর শুনেই এই রাত করে মেয়েকে আসার বায়না ধরে। মেয়েকে তো রাতে একা ছাড়তে পারেন না, তাই তিনিই নিয়ে এসেছেন। নীলা হবার পর আর কোনো সন্তানের মুখ তিনি দেখেননি, তাই এই মেয়ে বলতেই তার প্রাণ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভেতরে আসুন। জয়নাল সাহেব মুখে হাসি ফুটিয়ে ছায়ার মাথায় হাত বুলিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম মা। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি ভালো আছি। দেখো তো মামির কাণ্ড। এই রাত বিরাতে একা একা রওনা দিয়েছিল। মেয়েটার সাহস বড্ড বেড়ে গিয়েছে। কিছু একটা হয়ে গেলে, আজকাল রাস্তাঘাটে যেই অবস্থা, যে কোনো দুর্ঘটনা ঘটে গেলে। নীলা এইবার ঠোঁট উল্টায়। মুখ ফুলিয়ে চোখগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে সরু কণ্ঠে বলে, আমার নামে এত বদনাম করা হচ্ছে? থাকবই না আমি, এক্ষুনি চলে যাব। ছায়া এবার হেসে দেয়। কোথায় যাবি? শ্বশুরবাড়ি? এইবার ছায়া আর জয়নাল সাহেব হেসে দেয় ফিক করে। দেখুন, মেয়ে একা একা কাউকে না জানিয়ে এত দূরে চলে গেল। আপনি কিছু বলেনও নি কেন?
মীরা বেগম খলবলিয়ে ওঠে। রেজাওয়াল সাহেব চেয়ারে বসে কিছু ভেবে চলেছে। আপাতত স্ত্রীর কথা তার কাছে অযৌক্তিক লাগছে না। মায়েরা চিন্তা করবে না, মেয়ের তো কে করবে? রেজাউল সাহেবের মেয়ের উপর বিশ্বাস থাকলেও মন থেকে ভয়টা সরাতে পারছে না। মীরা বেগম পুনরায় কোকিয়ে উঠলেন। আপনি চুপ করে আছেন কেন? মেয়েটার উপর একটার পর একটা বিপদ আসছে। মেয়েটাকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। কিছু হয়ে গেলে। মেয়েটা বড় হয়েছে, এইবার তো বিয়ের কথা ভাবা উচিত। আমরা আর কয়দিনই বা বেঁচে থাকবো। মরার আগে মেয়েটাকে সুখী দেখতে চাই আমি। মৃত্যুর আগে মেয়েটাকে সংসারী রেখে যেতে চাই, যাতে নিশ্চিন্তে মরতে পারি। রেজাউল সাহেব এইবার মুখ খুললেন। মীরা, কি বলছো? এসব উত্তেজিত হলে শরীর খারাপ করবে। মেয়ের বুঝ জ্ঞান হয়েছে, মেয়ের যদি বিয়ে করতে চায় তো করবে, মেয়েকে জোর করা উচিত হবে না। এইবার মীরা বেগমের চোখে অশ্রুরা এসে হানা দিল। মেয়ের চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। সেটা কি কেউ বুঝবে না। তার মুখের কয়েকটা শক্ত কথা শুনিয়ে মুখ ঘুরিয়ে বসে থাকে সবাই। অভিমান করে দূরে ঠেলে দেয়। স্ত্রীর চোখে পানি দেখে রেজাউল সাহেব ঘাবড়ে গেলেন। তড়িঘড়ি করে ছুটে এলেন। এ কি মীরা, কাঁদছো কেন? মেয়ের চিন্তা আমারও হয়, কিন্তু তাই বলে এভাবে কাঁদবে? দেখো, নিয়ম ছায়ার কিচ্ছু হবে না, আমাদের দোয়া আছে। মীরা বেগম নরম অথচ বিধুর চাহনি নিক্ষেপ করলেন স্বামীর দিকে। মায়ের মন কি কেউ বোঝে? আপনি বুঝতে পারছেন না। আহান, এরপর রবিন আমাদের মেয়ের ক্ষতি করতে চেয়েছে। আমার ভালো লাগছে না। এমন বিপদ আবারও আসলে? এই দুনিয়া বড্ড পাষাণ। মানুষ যেন নিজের মনুষ্যত্ব হারিয়ে বর্বর হয়ে যাচ্ছে দিন দিন। আমরা তো মেয়ের সাথে থাকি না। এই পরিস্থিতিতে কেউ আমার মেয়ের পাশে থাকুক, ঢাল হয়ে পাশে দাঁড়াক, সব সময় আমাদের অনুপস্থিতিতে। সেটা আপনি চান না? আপনি একটু ভেবে দেখুন। আপনি দয়া করে ছায়াকে রাজি করান বিয়ের জন্য, আমার কসম। মীরা বেগম স্বামীর হাত টেনে মাথায় ধরলেন। রেজাউল সাহেব নিজেও ভাবলেন মীরা ভুল কিছু বলছে না। তারও বয়স হয়ে গিয়েছে। হায়নাদের কাছে মেয়েকে একা ছেড়ে দিতে পারেন না। রেজাউল সাহেব সম্মতি। ছায়ার জন্য অনেক ভালো একটা সম্বন্ধ এসেছে। আপনি ছেলেটার সম্পর্কে খোঁজ লাগান। আপনি চাইলে মেয়ের বিয়ে আমি এই বাড়িতেই দিতে চাই। ছেলে অনেক ভালো, আর ফ্যামিলিও মাশাআল্লাহ। জানায় রেজাউল সাহেব স্ত্রীর দিকে চাইলেন ভালো করে। তিনি এইবার আর না করবেন না। মেয়ের চিন্তায় তার নিজেরও রাতে ঘুম কম হয়। চিন্তা হচ্ছে মেয়ের জন্য। বুকে ব্যথাটা আজকাল বেড়েছে। হায়াতের নিশ্চয়তা কি কেউ দিতে পারে উপরওয়ালা ছাড়া? অনন্য ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। বাতাসের দরুন গাছের পাতাগুলো দুলছে, সেই সাথে দুলছে অনন্যার মন। আকাশটা আজ বেশ বিবর্ণ তার মনের মতো। রঙেরা যে বিদায় নিয়েছে তার জীবন থেকে, শত ডাকলেও আর ফিরে আসবে না। চলে যেতে চায়, তাকে কি কোনো উদ্দেশ্যে আটকে রাখা সম্ভব? যায় না। এই প্রাণপুরুষ তার জীবনের সমস্ত রং শুষে নিয়েছে। আজ সে ধরনের বুকে ভগ্ন হৃদয় রংহীনা কন্যা। অনন্যা গুমড়ে কেটে ওঠে। আশেপাশে যেন আজ আকাশ বাতাসও তার সাথে দুঃখ বিলাসী মেতে উঠেছে। তারকারাজি আজ মেঘের বুকে ঠাঁই নিয়েছে। মেঘেরাও আজ কাঁদবে তার সাথে। এই যে আকাশের বুক চিরে গর্জন কানে এসে লাগছে, কান্নার পূর্ব মুহূর্ত। বৃষ্টির গুড়ি গুড়ি ফোঁটা তার গায়ে এসে পড়লো। এত আকাশের অশ্রু অনন্যার চোখেও যেন আজ বাঁধ ভাঙে। ইস, ভালোবাসা কি কষ্টের! এ যাতনা যে আর প্রাণে সয় না। কেউ কেউ দুঃখ বিলাসে মেতে উঠেছে এই বৃষ্টির রাতে, আবার কেউ প্রিয়জনের সাথে ঘর বাঁধার স্বপ্ন বুকে বাঁধছে। কি বিচিত্র এই দুনিয়া! আকাশ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, তার মুখে বৃষ্টির ছাট এসে বাড়ি খাচ্ছে। আকাশ চেয়ে রয় এই বাদলের দিকে, তার বুকে তৈরি হয় উন্মাদনা, প্রিয়জনকে নিজের করার উন্মাদনা। নীলা ছায়ার কাঁধে মাথা রেখে বারান্দায় বসে আছে। আজ যেন এত চঞ্চল মেয়েটাও ভারী নিশ্চুপ। বাতাসের ছাপটার সাথে বৃষ্টির ছোট আসছে, যা হালকা ভিজিয়ে দিচ্ছে শরীর। আকাশের কথাগুলো তাকে ভাবাচ্ছে। ছেলেটার কথায় যেন কি মায়া, যেন তাকে টানে খুব গভীরভাবে। সে বিচরণ করে এক নামহীন অজানা রাজ্যে। তার কি আগানো উচিত? সে উত্তর পায় না। ছায়াও যেন আজ নিজেকে ভুলে গেল তার অতীত। সে আজ বর্তমানে হারাবে এই বৃষ্টিতে। এই বৃষ্টি তাকে যত দূর এগিয়ে নিয়ে যায় সে যাবে, ঠিক তখনই গগন চিরে বেরিয়ে আসে এক গা হিম করা গর্জন। ছায়া আটকে ওঠে। তবে কি সে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কিছু চেয়ে ফেলেছে?
সেই নদীর তীরে অভিক আর প্রাণ বৃষ্টি বিলাস করছে। বাঁকা করে পড়া বৃষ্টিগুলো তাদের পুরো গা ভিজিয়ে দিচ্ছে। চুল মুখ বেয়ে পানি পড়ছে টলটল করে। আজ তারা নিশ্চুপ, শব্দ ছাড়াও মনের ভাব প্রকাশ করা যায়। তারা যেন চুপ থেকেও কত কথা বলছে। ঠিক তখনই অভিকের কল আসে, মেঘার ফোন। অভিক ফোনটা নিয়ে একটা ছাউনির ভিতরে চলে গেল। প্রাণ একা রয়ে বসে রয়। সে একা নয়, একা না, আজ তার মন খারাপের সঙ্গী এই মন কেমন করা বৃষ্টি। ঘুমের ওষুধ দেওয়া হয়েছে অরণ্যকে। সে ঘুমিয়ে আছে দিন দুনিয়া ভুলে। বাইরে কি হচ্ছে সে জানে না। যদি এই বৃষ্টি তাকে ছুঁতে পারত তবে তার মনেও আজ তীব্র আকাঙ্ক্ষা জন্মাতো প্রেয়সীকে কাছে পাবার। ঠিক তখনই শাড়ি পরিহিতা সেই রমণী হাতের সেই শুকিয়ে যাওয়া ফুলগুলো নিয়ে কেবিনে ঢুকে নীরবে পা ফেলে এগিয়ে এসে একটা টুলে বসে। ইস, মেয়েটার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। আজ যে অহনারও দুঃখ বিলাসের দিন। উদাস হয়ে চেয়ে রইল সেই মায়া মায়া মুখটার দিকে। জানালার বাতাসের সাথে বৃষ্টি আছড়ে পড়ছে। অহনা গিয়ে সেই জানালার পাশে দাঁড়ায়, জানালাটা হালকা খুলে দেয়। সাথে সাথে বাতাসের সাথে বৃষ্টির আগমনে তার চোখ মুখ চুল সিক্ত হলো। শুধু ছুঁতে পারল না তার মন, এই মন যে একজন শুয়ে ফেলেছে। আর কিছু কি সেই মন ছোঁয়ার যোগ্যতা রাখে? না, পারে না। বাতাসের দরুন ভিজলো তার হাতের সেই নির্জীব ফুলগুলো। বৃষ্টির ছোঁয়ায় তো ফুলেরও সজীব হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। সেই ফুলেরও হয়তো কোনো অজানা ব্যথা আছে, কে জানে। মানুষের মনের খবরই বা কয়জন রাখে? ফুলের মনের খবর রাখার সময় কই? বাইরে প্রভাতের আলো ফুটতে শুরু করেছে। জানালার কাচ গলে আলো এসে ঠিকরে পড়ছে চোখে মুখে। মোবাইলের বিপ বিপ আওয়াজে ঘুম ভেঙে যায় ছায়ার। চোখের ওপর আঙুল দিয়ে মুখ ঢাকে, পিট পিট করে চোখ খুলে মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখে রিয়ার নাম্বার ভাসছে। ছায়া চট করে উঠে বসে, রিসিভ করে কানে ধরে। ঠিক তখনই কানে ভেসে ওঠে হকচকিত কণ্ঠস্বর। হ্যালো ছায়া, কাউকে না জানিয়ে চলে এলি কেন? কাল আমি তোদের বাড়ি গিয়েছিলাম, জরুরি দরকার। ছায়া কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে অস্থির চিত্তে। জরুরি দরকার? আরে হ্যাঁ, দাদা ভাইয়ের কেসটা রিওপেন হয়েছে। বাবা আর মা খুব ভেঙে পড়েছে। জানিস ছায়া, বাবাকে কখনো কাঁদতে দেখিনি। কাল মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছে। দা ভাই ছিল বাবার আদর্শ। সেই দা ভাই যখন চাঁদ কুল ত্যাগ করলো তখন বাবার মনে খুব আঘাত পেয়েছিল। তাই রাগের মাথায় দাদাভাইকে মেরেছিল। দাদাভাই মারা যাওয়ার দিন বাবা কারোর সাথে কথা বলেনি। পাথরের ন্যায় নিজেকে শক্ত করে মিথ্যা চেষ্টা করেছিল, কিন্তু কাল যেন সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ছায়া নিস্তব্ধ হয়ে বসে রয়, নিস্তেজভাবে বলে, আঙ্কেল আন্টির ভরসা এখন শুধুমাত্র তুই। খেয়াল রাখিস ওদের। রিয়া ফুপিয়ে ওঠে। ছায়া, কেস কোর্টে তোলা হবে 3 দিন পর, তদন্ত চলছে। বৃষ্টির পর রোদ উঠেছে, এ যেন বহু আকাঙ্ক্ষিত রৌদ্র। বাইরে এক অদ্ভুত ধরনের স্নিগ্ধতা। ভিজে গাছের পাতার পানিতে রোদ পড়ে যেন ঝলমল করছে। আবার মাটির পানিগুলোতে সূর্যের প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। জানালার কার্নিশ ঘেঁষে তির্যক সেই আলোক রশ্মি ছায়ার চোখে এসে লাগছে। ছায়া চোখ বন্ধ করে ফেলে। কিয়ৎক্ষণ পর চোখ আবারও খোলে। সেই চোখে যেন কুয়োর অতল জলের মতো শান্ত স্থির। নেই কোনো শীঘ্রতা। ছায়ার মনে বয় প্রশান্তির পবন। অরূপদা ন্যায্য বিচার পেতে চলেছে যে। ছায়া ফোনটা কেটে দেয়। তার এখন কিছু বলতে ইচ্ছে করছে না। সে যেন সমুদ্রের অতল গহীনে ডুব দিল, যেখানে কোনো মানুষ নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু নিস্তব্ধতা, নির্জনতা, প্রশান্তি। ছায়া হাত মুখ ধুতে যায়। একবার হসপিটালে যেতে হবে, একটু চিকেন স্যুপ করে নিল, কেমন হয়? কিন্তু বাইরের খাবার অ্যালাউড না আপাতত। লোকটা তার জন্য হসপিটালে পড়ে আছে, তারও তো কিছু দায়িত্ববোধ আছে। তার মন তাকে যেন পাল্টা প্রশ্ন পাঠায়, শুধুই কি দায়বদ্ধতা নাকি আরো কিছু আছে? ছায়া আর কিছু ভাবতে চায় না। সব যত তাড়াতাড়ি মিটে যাবে তত তাড়াতাড়ি সে দায়মুক্ত। রেডি হয়ে যেতেই দেখে নীল চোখ কচলাতে কচলাতে তার সামনে এসে দাঁড়িয়েছে। ছায়া হাতে হাতে ঘড়িটা পড়তে পড়তে বলে, এতক্ষণে ঘুম ভাঙলো, আমি একটু হসপিটালে যাচ্ছি। নীলা যেন ভুল কিছু শুনেছে, ত্বরান্বিত বেগে এসে ছায়ার হাত ধরে বলে, ক্লাস তো নেই, ছুটি চলেছে আমাদের। তবে অরণ্য স্যারকে দেখতে যাচ্ছি। নীলা যেন এইবার আকাশসম বিস্মিত হলো, তবে বিস্ময় কাটিয়ে সাথে সাথে বাথরুমে দৌড় দিল। যেতে যেতে চিল্লিয়ে বলল, এই ছায়ু, আমাকে নিয়ে যা প্লিজ। আমিও স্যারকে দেখতে যাব। গিভ মি 15 মিনিটস প্লিজ।
ছায়া জোরে নিঃশ্বাস ফেলে হা। কেমন আছেন ছায়া করি? দুর্বল অরণ্যের কণ্ঠস্বর, ঢুলু ঢুলু চোখ যেন এখনো ঘুমের রেশ কাটেনি। বেশি পাওয়ারের ঘুমের ওষুধ খাওয়ার রিয়াকশন এটা, কিন্তু ছায়াকে সামনে দেখে যেন তার চোখ জুড়ে জড়িয়ে যায়। আমি ভালো আছি, কিন্তু আপনাকে দেখে বেশ অসুস্থ লাগছে। চোখ মুখ হলুদ হয়ে আছে কেন? অরণ্য প্রসন্ন হাসে ক্ষীণকাল তাকিয়ে থাকলো নির্নিমেষ। একটু দুর্বলতার জন্য আর ওষুধের সাইড ইফেক্ট। দেখলেন ছায়া করি, ওষুধেরও সাইড ইফেক্ট আছে। শুধু আমার ভালোবাসাই আপনার মনে আজও ইফেক্ট ফেলতে পারেনি। এখানে এসেছেন তা শুধুই দায়বদ্ধতা, তাই না? ছায়া নিজের চোখ লুকায় অরণ্যের থেকে। কি বলবে সে, তার উত্তর কি আদৌ জানা আছে? অরণ্য স্মিত হাসলো, ভেতরের অবাধ অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। ছায়ার নিস্তব্ধতা যেন অরণ্যের বক্ষ পিঞ্জরায় সজোরে আঘাত করছে। আপনার এই চুপ থাকার অভ্যাস কবে যাবে বলুন তো? কিছু বললেই মুখে তালা দিয়ে বসে থাকেন। সেই তালা খোলার চাবি কিন্তু আমি জানি, কিন্তু সেটা প্রয়োগ করছি না আপাতত। কিন্তু প্রয়োগ যে করবো না সেটাও কিন্তু না। আমি আবার এত সাধু সন্ন্যাসী নই। এখন একটু একটু করে সহ্য করে নিচ্ছি, কিন্তু বিয়ের পর প্রতিদিন প্রয়োগ করব। ছায়া অদ্ভুতভাবে চায়, দেখে মনে হচ্ছে গা জুড়ে জ্বরে পড়ে যাচ্ছে। চোখ মুখ কেমন হয়ে আছে, ঘোলাটে লাল। এত অসুস্থতার মধ্যে মুখ দিয়ে কথার খই ফুটছে। সে কি? সেটা কি? অরণ্যের চোখ দুটো চকচক করে ওঠে। একটা হালকা কাশি দিয়ে গলা সাফ করে গলার স্বর নিচু করে ছায়ার একটু কাছে এসে বলে, ঠোঁট কামড়ানো চুমু। ছায়ের শরীর শিউরে ওঠে, চোখ বড় বড় করে তাকায় অরণ্যের পানে। নিচের ঠোঁটটা কামড়ে ধরে। অরণ্য মিটিমিটি করে হাসছে। ছায়া ফুসলে ওঠে, হন হন করে বেরিয়ে যায়। তখনই অরণ্য স্বর কিছুটা উঁচু করে বলে, আপনি এত হট হয়ে যাচ্ছেন কেন? আমার কিন্তু স্পাইসি ফ্লেভার আরো বেশি পছন্দ। ছায়া থামে কিছু মুহূর্তের জন্য, তার শরীর জ্বলছে রাগে। পেছনে ফিরে অরণ্যকে শাসাতে ভুলে না। নীলা, তুমি তো তোমার বান্ধবীর ভাসুর বা দেবরের বউ হবে, রাইট? নীলা চোখে মুখে উৎফুল্লতা ফুটিয়ে তোলে, হাঁ সূচক মাথা নাড়ায় 3 বার করে উপর নিচ। আকাশ সশব্দে হেসে ফেলে নীলার কাণ্ড দেখে। আকাশ এবার শার্টের কলার ঠিক করতে করতে ভাব নিয়ে বলে, আমি ভাবির একমাত্র দেবর। নীলা কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে তীক্ষ্ণভাবে চায় আকাশের দিকে। বোঝার চেষ্টা করে আকাশের কথা। কৌতূহল চেপে রাখতে না পেরে বলে ওঠে, ভাবির দেবর? আকাশ ভ্রু দুটো উঁচু করে ঠোঁটটাকে বাঁকিয়ে মাথার চুল হাত গলিয়ে ভরাট গলায় বলে, ছায়া ভাবির একমাত্র দেবর আমি, আর অরণ্য চৌধুরীর একমাত্র ভাই আকাশ চৌধুরী। আমাকে ভাই আর কেবিনের বাইরে দেখেও বুঝতে পারলে না? নীলা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো, সব মাথার উপর দিয়ে গেল। হৃৎপিণ্ডের ধুকফুক আওয়াজ কানে এসে বাড়ি খেল। নয়, হ্যাঁ। নীলার অথরে যেন হাসি ফুটে ওঠে। বহু আকাঙ্ক্ষিত সেই হাসি, তার স্বপ্ন বুঝি সত্য হয়েই যাচ্ছে। ভাবা যায়। ছায়া কেবিনের বাইরে গিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। একজনের বেশি ভিজিট করতে দেয় না, তাই ছায়া আগে গিয়েছিল। নীলা আকাশের সাথে দাঁড়িয়ে কথা বলছে আর মাঝে মুচকি মুচকি হাসছে। ছায়া কপাল কুচকায়। এই মেয়ে কি তবে প্রেম করছে? কিছুদিন আগেই না সাপে নিয়লের সম্পর্ক ছিল। মেঘা আর এই নীলা এক জলের মাছ। ছায়া এগিয়ে গিয়ে নীলার সামনে দাঁড়ায়। নীলা যেন হকচকিয়ে যায়। ছায়া একটা ভ্রু উঁচু করলেই নীলা একটা ক্যাবলা মার্কা হাসি দেয় আর ওড়নার আঙ্গুলে পেঁচাতে থাকে। আকাশ ছায়াকে দেখে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ছায়া যেন আরো বিরক্ত হলো। কপাল কুচকে আকাশকে দ্বিধান্বিত স্বরে জিজ্ঞেস করে, কে ভাবি? আমাকে ভাবি ডাকো কেন তুমি? আকাশ জিভে কামড় দেয়, চোখগুলো গোল গোল করে চোখে মুখে ভয় ফুটিয়ে তোলে, হিসিয়ে বলে, এ কি বলছেন ভাবি? ভাবি যে মা সমতুল্য, ভাবিকে ভাবি না ডাকলে যে পাপ হয়। তবা, এই পাপ কি আমি করতে পারি? ছায়ের বিরক্তি তড়িৎ গতিতে তরতরিয়ে বাড়ল। মুখ দিয়ে বেরোলো বিরক্তিসূচক শব্দ, 2 ভাই 1। ছায়া আর কখন কথাই বাড়ালো না। কথা বাড়ালেই বাড়বে। নীলা ছায়ার কানের কাছে এসে ফিসফিস করে বলে, মাত্রই তো এলি, এখনই চলে যাচ্ছিস? আমি তো স্যারের সাথে দেখা করিনি, তুই একটু দাঁড়া। ছায়া সম্মতি জানায়। আকাশ আবারও টেডি স্মাইল দিয়ে ছায়াকে উদ্দেশ্য করে বলে, ভাবি, ভাইয়া বলছে আপনি নাস্তা করে যেতে। আপনি একটু বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। ছায়া এবার আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আজ না ভাই, আরেকদিন।
আকাশ যেন বেশ খুশি হলো, চোখে মুখে আনন্দের রেশ স্পষ্ট ছায়ার মুখে ভাই ডাক শুনে। ভাই ডাকলেন আবার, মানাও করছেন। ছায়া আকাশের অমায়িক আচরণে মুগ্ধ হলো। আজকালকার ছেলেরা বোন ভাবি কিছুই মানে না, সে জায়গায় এই ছেলেটা তাকে কত সম্মান করছে। ছায়া আর রাগালো না। আরেকদিন ভাই, আজ না, একদিন অবশ্যই তোমার সাথে নাস্তা করব বসে, সময় বের করে। ছায়া একগাল হেসে বিদায় নিয়ে যেই না সিঁড়ির দিকে যাচ্ছিল, তার চোখ পড়ল প্রাণ বসে আছে নিস্তেজ হয়ে। তার চাহনি শূন্য। ছায়া সেই দিকে পা বাড়ায়, নিঃশব্দে গিয়ে বেঞ্চে বসে। কিন্তু প্রাণের যেন কোনো হেলদুল নেই, যেন ঝিমিয়ে উঠছে মস্তিষ্ক। মিনমিনে গলায় ডেকে উঠল, প্রাণ ভাই। প্রাণ যেন চকিত হলো। ছায়াকে পাশে দেখে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলো, নিজেকে সপ্রতিভ রাখলো। ভেতরে চাপা রাখা কষ্টগুলো গিলে নিয়ে মোলায়েম গলায় বলল, আরে ছায়া, কি ব্যাপার? তোকে আজকাল দেখাই যায় না, কেমন আছো? প্রাণের কণ্ঠস্বর যেন কাঁপছে। ছায়া যেন তার নিজের প্রতিচ্ছবি কারো চোখে দেখতে পেল একাকিত্ব, ব্যর্থতা, ভালোবাসার আকুতি। ছায়া যেন অনেক কিছু বুঝেও কিছু বলল না, প্রাণকে বলার সুযোগ দিল। আমি ভালো আছি। আপনাকে ঠিক লাগছে না ভাইয়া, কি হয়েছে আমাকে বলবেন? প্রাণ নিজের চাহনি এবার মলিন করে ফেলে, কিন্তু মুখ থেকে হাসি সরায় না। এ যেন তার নিজেকে লুকানোর একমাত্র হাতিয়ার। তেমন কিছু হয়নি। আসলেই হয়নি? আমার বুকের ভেতর একটা কুয়ো আছে জানো। ছায়া অবাক হয়ে প্রশ্ন করে। কুয়ো? মাথা নাড়ায় প্রাণ। হ্যাঁ, কুয়ো। ইটস দ্য ওয়েল অফ সেন্টস। দুঃখের কুয়া? ছায়া লম্বা একটা চঞ্চল শ্বাস টেনে নেয়। প্রাণ যেন চমৎকার হাসে। ছায়া চেয়ে রয় সেই দিকে। হ্যাঁ, দুঃখ কুয়ো। এই কুয়ো অসাধারণ চোখ দিয়ে দেখা যায় না। এই কুয়ো দেখতে হলে দিব্য দৃষ্টির দরকার হয়। এই কুয়োর গভীরতা দিন দিন বাড়ছে। সেই চিন্তাই করছিলাম কিভাবে এর গভীরতা কমানো যায়। ছায়া নিজের এলোমেলো চিন্তাগুলোকে এইবার আকার দেওয়ার চেষ্টা করে। হঠাৎ করেই যেন ছায়া সপ্রতিভ হয়, প্রাণের বিরস মুখ চায়। ছায়া দৃঢ় হয়ে বসে হাত দিয়ে কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দ্বিধাহীন কণ্ঠে বলে, দিব্য দৃষ্টি থাকতে হয় বুঝি? তবে কি আমারও সেই ক্ষমতা আছে? আমি আপনার সেই দুঃখের কুয়োর পরিমাপ করতে পারছি। এক কাজ করুন, অনেকগুলো বালি আর নুড়ি পাথর দিয়ে সেই কুয়োটা ফটাফট ভরাট করে ফেলুন তো। প্রাণ ছায়ার দিকে বিমূঢ় দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্নবিদ্ধ গলায় বলে, বালি আর কুড়ি পাথর? ছায়া মাথা দুলায়। ইয়েস, বালি আর নুড়ি পাথর। ধরে নিন ভালোবাসা আর ভালো রাখা। প্রাণ বিরস মুখে হাসে, ঠোঁট চেপে মাথা ডানে বামে হেলায়, এরপর চট করে উঠে দাঁড়িয়ে যায়, মৃদু কণ্ঠে বলল, সেই একই কথা, কিন্তু তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। ছায়া থমকায়, ক্ষীণ শ্বাস ফেলে, অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে রয়। তার নাকে ঘাম এসে জমা হয়। ক্ষীণ রোদের আলোয় যেন জলজল করতে লাগলো তা। প্রাণ এগিয়ে যায় অরণ্যের কেবিনের দিকে। ছায়া সেই দিকে চেয়ে রয়। প্রায় 3 দিন পর সকাল 11টা। আদালতে ছায়ার পরিবার, অরূপের পরিবারের সবাই উপস্থিত। আদালতে মানুষ গিজগিজ করছে, সেই সাথে ভ্যাপসা গরম। ফ্যানের বাতাসও যেমন আগুনের ন্যায় গরম হয়ে আছে। অসহ্যকর অবস্থা। কিন্তু অরূপের বাবা মা বোনের মুখ জুড়ে শোকের ছায়া। শেষ জীবনে এসে ছেলের জন্য ন্যায়ের সাথে লড়াই করতে এসেছে। বাবা মা হয়ে ছেলের মৃত্যু স্বচক্ষে দেখা কি চারটিখানি কথা? খুব কঠিন। এ জগৎ সংসারের সবচাইতে নিষ্ঠুর বাস্তবতা হচ্ছে বাবা মা হয়ে ছেলের লাশ দেখা। যে ছেলেকে কোলে পিঠে বড় করেছে, লেখাপড়া করিয়েছে, মানুষের মতো মানুষ করে তুলেছে, সেই ছেলে আজ নেই। ভাবতে কেমন জানি বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। বুকের ভেতর আগ্নেয়গিরির অগ্নুপাত হয়। শরীর হয়ে যায় অবশ, যেন রক্ত চলাচল বন্ধ করে দেয়। যে বয়সে ছেলেকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে যেত, ধুমধাম করে ছেলের বিয়ে দিত, নাতি নাতনির সাথে খেলতো, সেই বয়সে ছেলেকে কবর দিয়েছে। আর আজ ছেলের খুনের অপরাধের শাস্তি চাইতে এসেছে। কি নিষ্ঠুর বাস্তবতা! এ বাস্তবতার বেড়াজালে পিষে মরছে প্রতিনিয়ত সন্তান হারানো এই বাবা মা। পুত্র শোকে কাতর। ছায়ের মা মীরা বেগম সব জানতে পেরে যেন মূর্ছা গেল।
তার দ্বারা এত বড় বোঝার ভুল হয়ে গেল। মেয়ে তার এত বছর ধরে মৃত্যুর সম যন্ত্রণা ভোগ করে আসছে শুধু তার জন্য। সে নিজে তার মেয়েকে অন্ধকার জীবনে ঠেলে দিয়েছে ধুকে ধুকে মরতে। মীরা বেগমের বুকটা খা খা করছে। তার মাতৃসত্তা হু হু করে ওঠে। আত্মগ্লানি আর অনুশোচনায় দগ্ধ হতে লাগলো। অতি কষ্টে মরে যেতে ইচ্ছে করলো। তাতে দাঁত পিষে সব যন্ত্রণা সহ্য করে নিল। সামনে যে এখনো অনেক কিছু বাকি। ছায়া একবার শান্ত চোখে আশেপাশে সব চোখে বুলিয়ে নিল। তখনই রিয়া তার হাতের ওপর হাত রেখে আশ্বস্ত করে। ছায়া যেন ভরসা পায়। ছায়ার তখনই নজর যায় অরণ্যের দিকে। ছায়া যেন হকচকিত হলো, বেশ বিচলিত হলো অরণ্যকে এই অবস্থায় এইখানে দেখে। অরণ্য এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ছায়া অরণ্যকে দেখে অসুস্থতার কথা ভেবে বিচলিত হলেও পরে শান্তি পায়, আশ্বস্ত হয়। অতি গোপনে হাসে মনে মনে, যেন এই মানুষটা পাশে থাকলে সে সব বিপদকে জয় করতে পারবে, কেউ তার ক্ষতি করতে পারবে না। অরূপ যেমন তাকে আগলে রাখতো ঠিক তেমন অরণ্য যেন তাকে ঠিক একইভাবে আগলে রাখবে। অরণ্যের মধ্যে যেন অরূপের ছায়া দেখতে পেল। ছায়ার শ্বাস প্রশ্বাস ঘন হয়। ছায়ার সামনের দিকে ফিরে চট করেই তাকায়। সে কি তবে ভালোবেসে ফেলেছে? ছায়ার শরীর ঈষৎ কাঁপুনি দিয়ে ওঠে, চোখ ভরে আসে, খামচে ধরে জামা, চোখ খিচে বন্ধ করে নেয়। এই পানি সে কপালে বেয়ে গড়াতে দেবে না। বৃথা চেষ্টায় ছায়া হাঁপিয়ে ওঠে যেন। অরণ্য ছায়াকে দেখে চোখে হাসে। ছায়ার প্রতিটা কার্যকলাপে সে নিগূঢ় দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। এটা ভেবে সে খুশি হয় যে ছায়ার মনেও তার জন্য কিছু আছে। এখন শুধু ছায়ার এগিয়ে আসার অপেক্ষায়। সে ইহজনম অপেক্ষা করতেও রাজি আছে। ছায়া করি না আসলে সে যে এই দুর্লোক সে শান্তিতে ছাড়তে পারবে না। অরণ্য একটা তপ্ত শ্বাস ফেলে। প্রধান বিচারক আদালতে প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে সম্মান জানায়।